আসলে সেক্ষেত্রে আমার মনে হয় যে ইংরেজি শিক্ষার আপনাদের কোনো বিকল্প নেই। এখনো পর্যন্ত আমাদের কোর্টের বিশেষ করে উচ্চ আদালতের মানে আমরা আমাদের ড্রাফটিং আমাদের সাবমিশন আমরা ইংরেজিতে করার চেষ্টা করি এবং আমরা যদিও আমাদের বাংলিশ 99% বাংলা 1% ইংলিশ except our honorable chief justice the Oxfordian. We are very fortunate যে ডক্টর সৈয়দ রেফাত আহমেদের মতো এক অক্সফোর্ডিয়ান বাংলাদেশের চিফ জাস্টিস, সেখানে গেলে ইউ উইল ফিল লাইক অ্যান ব্রিটিশ লুক, একটা ব্রিটিশ কোর্টের একটা লুক পাবেন। তো আসলে সেক্ষেত্রে আমার মনে হয় যে ইংরেজি শিক্ষার আপনাদের কোনো বিকল্প নেই। আমাদের দেশে এখনো পর্যন্ত এতদিন পরও আমাদের অধিকাংশ আইনের বই আমরা ইংরেজি বই, যেগুলো কোর বুক, যেমন সিআরপিসি, আমাদের সিপিসি, আমাদের পেনাল কোড, আমাদের এসআর অ্যাক্ট এবং আমাদের এভিডেন্স অ্যাক্ট, আমি বলছি যে অতি সাম্প্রতিক আইনগুলো ছাড়া, মানে অতি সাম্প্রতিক যে সমস্ত আইনগুলো মানে পরবর্তীতে বিগত 10-20 বছরের মধ্যে হয়েছে কিংবা এই সমস্ত আইনগুলো বাংলায় হয়েছে, বাট কোর বুকগুলো তো সব ইংরেজিতে। আপনারা যেটা হয়তো অনেক সময় বাংলা ভার্সন যেটা পান সেটা হচ্ছে তার অনুবাদ, কিন্তু আলটিমেটলি আইনটা তো ইংরেজিতে। তো এই ইংরেজিটার পরে আপনাদের প্রত্যেকের দখল থাকতে হবে এবং আমি মনে করি কেউ কেউ হয়তো বলতে পারে যে আমাদের বাংলা ভাষার প্রচার, হ্যাঁ সেটা আমাদের অবশ্যই জাতিগতভাবে দরকার আছে। বাট আপনি দেখেন মেডিকেল স্টুডেন্টের মেডিকেল বই, তাদের তো বাংলা বই পাওয়া যায় বলে আমার ধারণা নেই। তো আমার ধারণা যে মেডিকেল স্টুডেন্টরা, আমরা ইঞ্জিনিয়াররা, আমার ধারণা তাদের ইঞ্জিনিয়ারিং বুক কোনো বাংলায় নেই। তো ধরেন তারা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা যদি বাংলা ছাড়া ইংরেজি পড়ে যদি বাংলা ভাষায় পরিচালনা করতে পারে, হোয়াই শুড উই নট দ্য লয়ার্স? লয়াররা কেন ইংরেজি বই পড়ে বাংলার প্রতি এত ভালোবাসা? আমাদের কেন ক্ষেত্রে বারবার সই দেওয়া হবে যে বাংলা ভাষার প্রচলন করেন, বাংলা ভাষার প্রচলন করেন? আমাদের দেশের সব ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু আমি বলছি যে ইন্টারন্যাশনালি গ্লোবালি যদি আমরা চিন্তা করি আমাদেরকে তো নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে। আপনি আপনার দেশের মধ্যে নিজে যত বড় হোক না কেন, একটা গ্লোবাল ভিলেজে আমরা বসবাস করছি। আপনি এখান থেকে বাইরে কলকাতা গেলেই তো আপনি পুরা ইন্ডিয়ান ভাষায় ইংরেজি শুনবেন, তাই না? ওখানে একটু পরে গেলেই তো দাদাদের ডাক শুনবেন, টেনে টেনে কথা বলা শুনবেন না? তো আপনাকে নিজেকে খাপ খাইতে গেলে তো সেগুলো করতে হবে। সুতরাং আমি বলবো যে আপনারা পড়াশোনার পাশাপাশি ইংরেজি আমাদের যে আইন যেগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে আপনাদের চর্চা করবেন। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে হাইকোর্টে রিটেন পরীক্ষাটা কিন্তু আপনাদেরকে ইংরেজিতে দিতে হবে, কারণ হাইকোর্টের ড্রাফটিং সবকিছু ইংরেজিতে। আর ভাইবার ক্ষেত্রে আমি বিশ্বাস করি যাদের বেসিক নলেজ থাকবে, কারণ দেখেন টিচার, আমি এবার তো আমার অভিজ্ঞতা, নিজের সশরীর অভিজ্ঞতা হয়েছে। আমাদের হাইকোর্ট পরীক্ষায় জাজ সাহেবরা আমাদের নানা কারণে পরিচিত, রেফারেন্স অনেকের বলেছি, আমি অনেক বোর্ডেও নিজেও পার্সোনালি গিয়ে দেখা করেছি। ওনারা কিন্তু এই বয়সের সেই বয়সের যে শিক্ষার যে মান কিংবা তাদের যে চিন্তার, ওনারা প্রশ্ন কিন্তু এর বাইরে কিছু করেন না। মানে যে জজ অ্যাপিলেট ডিভিশনে গেছে উনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের আইনজীবীকে চিন্তা করে আপনাকে প্রশ্ন করে না। উনি কিন্তু আপনাকে জজ কোর্টের আইনজীবী, আপনি হাইকোর্টে আসবেন এই সময়কালের মধ্যে আপনার মেধা লেভেল কেমন ছিল সেটা বিবেচনা করে আপনাকে প্রশ্ন করে। সুতরাং আপনার না পারার কোনো কারণ নেই, আর আপনার সিলেবাস আপনার পড়াশোনার মধ্যে থেকেই করবে। সুতরাং একটা হাইকোর্টে প্র্যাকটিস করার জন্য, একজন আইনজীবী হওয়ার জন্য তার জন্য ন্যূনতম যে জ্ঞান, সেই জ্ঞানের একটা এক্সারসাইজ তো তারা চাইতেই পারে, এটা তো কোনো অন্যায় কোনো কিছু না। এবং আমি সেক্ষেত্রে মনে করি যে আপনাদের হাইকোর্ট পরীক্ষার জন্য আপনাদের সেই প্রিপারেশনটা আপনাদের নিতে হবে। আর আমার যতটুকু জানা মতে যারা এলএলএম করবেন কিংবা যারা কোয়ালিফাইড ব্যারিস্টার, তাদের সম্ভবত একটা বছরের একটু, তাই না, 1 বছর তারা মানে জজ কোর্টে এনরোলমেন্টের পরে 1 বছর পরে সম্ভবত তারা হাইকোর্টের সরাসরি অ্যাপ্লাই করতে পারে। আমরাও তাই করেছিলাম। তো সুতরাং এই কারণে আমার 95-এ জজ কোর্টে এনরোলমেন্ট, 96-এ আমার হাইকোর্টে এনরোলমেন্ট হয়েছে, যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটি এলএলএম করেছিলাম সে সময়। তো সেভাবে আপনাদেরকে প্রস্তুত করবেন। তারপরে ভাইবাটা আমি বিশ্বাস করি আপনাদের নিজেদেরকে যদি এভাবে গড়ে তুলতে পারেন, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন যাই করুক না কেন, আপনাদের তো নিশ্চয়ই চেহারা দেখে আপনাদের পাস ফেল নির্ধারণ করবেন না, দু একটা প্রশ্ন করে করবেন। তো পাস ফেল যদি নির্ধারণ করে যদি না করে থাকে, তাহলে আপনাদেরকে সেটা উচিত হবে আপনাদেরকে সেভাবে প্রিপেয়ার করা। দেন লাইফ ইজ ইয়োর্স। একেবারে হাইকোর্টের অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে দেন আপনারা চুটিয়ে প্র্যাকটিস করবেন। এই আবারও বলি, চুটিয়ে প্র্যাকটিস করা মানে এই না
যে আপনারা একটা অসৎ পন্থায় নিজেদেরকে বিলীন করবেন।